নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 16ই ডিসেম্বর কিভাবে বাংলাদেশে পালিত হয়েছে সেটা আপনারা সবাই জানেন, এবং 16ই ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা বার্তা দিয়েছেন। সেই বার্তা নিয়েও দেখলাম জঙ্গিদের ধর্মপিতা আসিফ নজরুল ইতিহাস বিকৃত করেছেন। প্রথম কথা, বাংলাদেশের স্বাধীনতার লড়াই, যেটা মুক্তিযুদ্ধ নামে পরিচিত, সেই মুক্তিযুদ্ধ মুক্তিবাহিনীর সঙ্গে ভারতীয় সেনা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল। তখন কিন্তু কোনো বাংলাদেশের আর্মি ছিল না, কারণ বাংলাদেশের প্রতিষ্ঠা 16ই ডিসেম্বর 71 সালের আগে হয়নি। মুক্তিযোদ্ধাদের ইন্টারভিউ যদি আপনি দেখেন, যারা এখনো অ্যাক্টিভ আছেন আর কি, কাজকর্ম করছেন, তারা অনেকেই বয়স্ক। তারা বলছেন যে ভারতীয় সেনাবাহিনী আমাদের প্রশিক্ষণ দিয়েছে মেশিন গান চালানোর, বন্দুক চালানোর, কিভাবে ওয়ারফ্রন্টে লড়তে হয়। অর্থাৎ মুক্তি বাহিনী প্রশিক্ষণ পেয়েছিল প্রশিক্ষিত ভারতীয় সেনাবাহিনীর কাছ থেকে। তাই এই লড়াইটা ভারতীয় সেনাবাহিনীর লড়াই ছিল, মুক্তিবাহিনীর সহযোগিতা করেছিল। বা একটু ঘুরিয়ে বললে বলা যায় যে মুক্তিবাহিনীর এই স্বাধীনতার আকাঙ্ক্ষাকে সমর্থন করেছিল ভারতীয় সেনাবাহিনী। তারা অবশ্যই মুক্তিবাহিনীর সহযোগী ছিল, কিন্তু ভারতীয় সেনাবাহিনীর অবদানকে অস্বীকার করা হচ্ছে ইতিহাসের বিকৃতি ঘটানো। তাই জঙ্গিদের ধর্মপিতা আসিফ নজরুল এবং তার জঙ্গি সহযোগীদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আমরা আশা করি না। 2, একটা বিষয় নিয়ে বিতর্ক হচ্ছিল যে 71 সালে জেনারেল নিয়াজির আত্মসমর্পণের যে ছবিটা ভারতীয় সেনাপ্রধানের বাসভবনের টাঙানো ছিল, সেই ছবিটা সরানো হয়েছে। ওটা মানেকশ মেমোরিয়ালে গেছে, যথাযোগ্য মর্যাদায় রয়েছে। 53 বছর ধরে এই ছবি ছিল। এখন প্রযুক্তি, ওয়ারফেয়ার অনেক উন্নত হয়েছে। ভারতীয় সেনাবাহিনী 71 সালে তাদের যা শক্তি ছিল, 2024 সালে তার শক্তি 100 গুণ বেড়েছে। সুতরাং সেই ছবি মানেকশ মেমোরিয়ালে গেলে মহাভারত অশুদ্ধ হয় না। একটা সুন্দর ইংরেজি বাক্য কোথাও একটা পড়েছিলাম, আমার মনে হয় সেই বাক্যটা একবার আপনাদের বলা উচিত। ফটোগ্রাফস লাইক এ পোস্ট কার্ড মেইলড থ্রু হিস্ট্রি। এবার আসুন পাকিস্তানে কি হলো 16ই ডিসেম্বর। 2014 সালের 16ই ডিসেম্বর আর্মি স্কুল, যেটা পাকিস্তানের আর্মি পাবলিক স্কুল, যেটা পাকিস্তান সেনাবাহিনী কন্ট্রোল করে, 230টার উপর তার শাখা আছে পাকিস্তান জুড়ে, সেখানে তেহরিকি তালিবান পাকিস্তান হামলা চালিয়েছিল। 150 জন নিহত হয়েছিলেন। তার মধ্যে একদম ছোট্ট বাচ্চা থেকে স্কুলের উঁচু ক্লাসের ছেলেরা ছিল, শিক্ষক অশিক্ষক কর্মচারীরাও নিহত হয়েছিলেন। অত্যন্ত দুঃখের ঘটনা, মানবতার উপর সন্ত্রাসবাদী হামলা। তার 10 বছর পূর্তি হলো 2024 সালের 16ই ডিসেম্বর। পাকিস্তান সরকার কি করেছে জানেন? সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সেদিনকে তারা বন্ধ করে দিয়েছিল। নিশ্চয়ই তাদের ইন্টেলিজেন্সের কাছে কোনো তথ্য ছিল যে 10 বছর পূর্তিতে সন্ত্রাসবাদীরা হামলা চালাতে পারে। পাকিস্তান একটা জিনিস থেকেও শিখছে না, বুঝছে না, যে তারা যেভাবে জম্মু কাশ্মীরে জঙ্গিদের অনুপ্রবেশ ঘটায়, ভারতকে রক্তাক্ত করার চেষ্টা করে, ভারতের সিভিলিয়ানদের খুন করে, জওয়ানদের আক্রমণ করে, তারা নিজের দেশেও জঙ্গি হানার থেকে মুক্ত হতে পারেনি। এটা ইতিহাসের প্রতিশ্রুতি বলবো আমি, যে তুমি নিজে সন্ত্রাসবাদী হামলার শিকার, তা সত্ত্বেও তুমি ভারতকে রক্তাক্ত করার চেষ্টা ত্রুটি রাখো না। পাকিস্তানে 2 ধরনের জঙ্গি আছে। একটা হচ্ছে ফেথ বেসড মিলিটেন্ট,
আর একটা হচ্ছে এথনিক বেসড মিলিটারি। ফেথ বেসড মিলিটারি হচ্ছে তেহরিকে তালিবান পাকিস্তান, যারা মনে করে পাকিস্তানের শাসক, সেনাবাহিনী, সাধারণ মানুষ ইসলামের প্রিন্সিপাল থেকে সরে আসছে, তারা কাফের, অর্থাৎ ইসলামের যে স্ট্রিক্ট মডেল তারা অনুসরণ করতে চায়, ক্যালিফেট প্রতিষ্ঠা করতে চায়, তার অন্তরায় হচ্ছে পাকিস্তানের মানুষ, সরকার, সেনাবাহিনী। তাই কাফেরদের নিধন তাদের করতে হবে। এরা হচ্ছে তেহরিকে তালিবান পাকিস্তান, যারা ফেথ বেসড ইসলামিক মিলিটেন্ট। আর এক দল আছে যারা এথনিক বেসড মিলিটেন্ট, যেমন বালুচ লিবারেশন আর্মি, যেমন খাইবার পাখতুনওয়ায় আছে। অর্থাৎ এরা পাকিস্তান থেকে আলাদা হতে চায়। তারা মনে করে যে ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি তাদেরকে শোষণ করছে, তাদের প্রাকৃতিক সম্পদকে নির্বিচারে লুট করছে। অনেক পাকিস্তানি অবজারভার দেখলাম বলছেন যে এমন দিন অসম্ভব নয়, সেদিন হয়তো খুব দূরেও নয়, যখন ৭১ সালে পাকিস্তানের অঙ্গহানি হয়ে বাংলাদেশ তৈরি হয়েছিল, ঠিক সেই একই রকম ঘটনার পুনরাবৃত্তি হতে পারে আবার পাকিস্তানে। হয়তো বালুচিস্তান আলাদা হয়ে গেল, কেউ ইরানের সঙ্গে মিশে গেল, কেউ আফগানিস্তানের সঙ্গে মিশে গেল, পাকিস্তান অকুপায়েড কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হলো। অর্থাৎ পাকিস্তানের মানচিত্র বদল হওয়ার সম্ভাবনা প্রবল বলে পাকিস্তানের অবজারভারদের একটা বড় অংশ মনে করছে। এই প্রেক্ষিতে শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট ভারতবর্ষে এলেন, দিশারা নায়েক। হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন। একটা ছবি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে প্রধানমন্ত্রী মোদি তার অনুজ, সহকর্মী বলবো, কাউন্টার পার্ট, তার কাঁধে হাত রেখে তার পিঠ চাপড়ে দিলেন। কূটনীতির ভাষ্য এরকম ছবিতেই রচিত হয়। অর্থাৎ দিশারা নায়েক ক্ষমতায় আসার পর চীনে না গিয়ে প্রথম এলেন ভারতে। ভারত কি করলো তার জন্য? বলল যে শ্রীলঙ্কা ডেট রিডেন, ঋণভারে জর্জরিত, ভারত সহায়তা করবে কিন্তু ঋণ নয়, এইড দেবে, গ্র্যান্টিনেট, আর ইনভেস্ট করবে। যা ঋণ ভারত শ্রীলঙ্কাকে দিয়েছে সেই ঋণকে ইকুইটিতে কনভার্ট করা হবে। ১৫০০ জন যারা অ্যাসপিরেন্ট সিভিল সার্ভেন্ট শ্রীলঙ্কায়, তারা ভারতে ট্রেনিং নেবেন। অর্থাৎ দেখুন, এইসব ছেলেমেয়েরা কিছুদিন বাদে শ্রীলঙ্কার অ্যাডমিনিস্ট্রেশনে যুক্ত হবেন। তারা ভারতে যারা ইউপিএসসি পাশ করেছে তাদের সঙ্গে ট্রেনিং নেবেন। ধরুন একজন ভারতের কিছুদিন বাদে ভারতের একটা কেন্দ্রীয় সরকারে গুরুত্বপূর্ণ পদের সচিব, সে তখন বলতে পারবে, আরে ও তো আমার সহপাঠী ছিল, ও এখন শ্রীলঙ্কায় রেলের সেক্রেটারি। এতে কি হয়? পারস্পরিক সম্পর্ক উন্নত হয়। এটা হচ্ছে কূটনীতির ভাষ্য, এবং দুদেশের সম্পর্কের উন্নতি এভাবেই হয়। হাম্বানটোটাতে চীনের একটা জাহাজ আছে, সেটা নাকি সব পরীক্ষা নিরীক্ষা করবে আর কি, জলপথ ইত্যাদি ইত্যাদি। ভারতের উদ্বেগ আছে, ভারত জানিয়েছে শ্রীলঙ্কাকে। আশা করি শ্রীলঙ্কা সেই বিষয়টা একটু গুরুত্ব দেবে। সব থেকে সিগনিফিক্যান্ট যে শ্রীলঙ্কার নবনিযুক্ত প্রেসিডেন্ট, তিনি কিন্তু চীনকে বাদ দিয়ে তার প্রথম বিদেশ সফর হিসেবে ভারতকেই বেছে নিলেন। এবার ইউনুসের পাল্টি খাওয়া নিয়ে বলি। মানব জমিন পত্রিকা, মতিউর রহমান চৌধুরী বিশিষ্ট সাংবাদিক, এই মানব জমিন পত্রিকাতে বাংলাদেশের রাষ্ট্রপতি সাহাবউদ্দিনের একটা সাক্ষাৎকার বেরিয়েছিল। তাতে তিনি বলেছিলেন যে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র তার কাছে নেই। সেই নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। সেই মানব জমিন পত্রিকারই একটা ক্রোড়পত্রে একটা খবর বেরিয়েছে। সেই খবরটা হলো এই যে ৯ই ডিসেম্বর বিক্রম মিশ্রি ঢাকা সফরে গিয়েছিলেন। ফরেন অফিস কনসালটেন্টের বৈঠক পূর্ব নির্ধারিত, সেখানে তিনি তার কাউন্টার পার্টের সঙ্গে দেখা করেন, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করেন, মুখ্য উপদেষ্টা ইউনুসের সঙ্গে দেখা করেন। তারপর ১ ঘন্টা তার ওয়্যার অ্যাবাউটস কেউ নাকি জানতো না। মানব জমিন পত্রিকার দাবি তিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে ১ ঘন্টা বৈঠক করেছেন। যদিও মানব জমিন পত্রিকা বলছে তারা কনফার্ম নয়,
বা বা এই বৈঠকটা যে হয়নি সেটাও বলছে না। বাংলাদেশের সরকারিভাবে খবরটার সত্যতা স্বীকার করা হয়নি, কিন্তু নাকচও করা হয়নি। ভারতীয় সংবাদ মাধ্যম এই বিষয় নিয়ে কিন্তু কোনো রিপোর্টিং বা কোনো রিপোর্ট প্রকাশিত হয়নি। ভারতীয় সংবাদ মাধ্যম TV9 একটা রিপোর্ট করেছে যে চট্টগ্রামে অঞ্চলের কয়েকটা জায়গা আরাকান আর্মি দখল করেছে। এবার আসুন যে ইউনূসের পাল্টিটা কোথায়। ইউনূস ক্ষমতায় আসার পর প্রথমবার কি বলেছিলেন, তাকে 6 বছর সময় দিতে হবে, তিনি অনেক সংস্কার করবেন, তারপর নির্বাচন হবে। তার মতে সংস্কার হচ্ছে আশু দায়িত্ব, আশু কর্তব্য। সব সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হলে নির্বাচন কমিশনের সংস্কার, ভোটার তালিকা সংস্কার, সংবিধান সংস্কার, আরো একগুচ্ছ কমিশন তৈরি করেছেন, সেগুলো সম্পূর্ণ হলে তিনি নির্বাচনের কথা ভাববেন। কিন্তু 16ই ডিসেম্বর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে যে বক্তব্য রেখেছেন তাতে কিন্তু তিনি নির্বাচন করার ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন 2025-এর নভেম্বর, না হলে 2026-এর প্রথম অর্ধের মধ্যে। ইউনূস যখন জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে আমেরিকায় গেলেন, তখন ভয়েস অফ আমেরিকাকে দিয়ে একটা সাক্ষাৎকারে তিনি কি বলেছিলেন, যে তিনি রিসেট বাটন পুশ করেছেন, নির্বাচন সেভাবে তার প্রায়োরিটি নয়, সংস্কারই তার প্রায়োরিটি। ইউনূস যখন জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে আমেরিকায়, তখন ওয়াকারুজ্জামান রয়টার্সকে দিয়ে একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে সর্বোচ্চ 18 মাসের মধ্যে নির্বাচন করতে হবে। তো ইউনূস সেনাপ্রধানের এই বক্তব্যে অসন্তুষ্ট হন, সেনাপ্রধানের সঙ্গে তার সম্পর্কে চির ধরে, কিন্তু সেনাপ্রধান তার বক্তব্যে অবিচল ছিলেন। সেনাপ্রধান তারপরে কিন্তু একবারও বলেননি যে তিনি ওই কথাটা বলেছিলেন সেই কথাটা তিনি প্রত্যাহার করে নিচ্ছেন, যে নির্বাচন কবে হবে সেটা একেবারেই অন্তর্বর্তী সরকারের স্থির করার দায়িত্ব। কিন্তু না, সেনাপ্রধান বলেননি, তিনি চুপ করেছিলেন। এই অন্তর্বর্তী সরকারের প্রাণভোমরা কিন্তু সেনাবাহিনী, সঙ্গে অবশ্যই জঙ্গি জিহাদিরা আছে, হিজবুত আছে, হেফাজত আছে, জামাত আছে, কিন্তু সেনাবাহিনীও এই সরকারের পিছনে রয়েছে, সাপোর্ট করছে। তাই সেনাপ্রধানের সঙ্গে বিক্রম মিশ্রির যদি সাক্ষাৎকার হয়ে থাকে, কনফার্ম নয়, কোনো পক্ষই কনফার্ম নয়, তারপরেই ইউনূসের একটা টাইম লাইন দেওয়া, একটা টাইম লাইনের আভাস দেওয়া যে এই সময় নির্বাচন হতে পারে, সেটা আমি বলবো ইউনূসের পাল্টি খাওয়া। কেন পাল্টি খেলেন ইউনূস? সেনাপ্রধানের সঙ্গে বিক্রম মিশ্রির বৈঠক হয়েছে কি হয়নি আমি এর মধ্যে ঢুকলামই না, কিন্তু ইউনূস পাল্টি খেয়েছেন। প্রথমে বলেছিলেন আমাকে 6 বছর আনইন্টারাপ্টেড ক্ষমতা এনজয় করতে দিতে হবে, তারপর বললেন অনেকগুলো কমিশন হয়েছে, সেই কমিশন সুপারিশ করবে সংস্কারের, সেগুলো খতিয়ে দেখবেন, দেশবাসীর মত নেবেন, তারপরে নির্বাচন এখন আশু প্রয়োজনীয়তা নেই। কিন্তু বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল নির্বাচন চাইছে, জামাত চাইছে সরকারকে টিকিয়ে রাখতে, যার সুবিধা তারা নেবে। ইতিমধ্যেই বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে জামাত তার মতাদর্শের অনুগামী লোকজনকে বসিয়ে দিয়েছে। এই প্রেক্ষিতে ইউনূসের এই ঘোষণা যে নির্বাচন 25শে নভেম্বর বা 26-এর প্রথমার্ধে হবে, সেটা হচ্ছে পাল্টি খাওয়া। কেন পাল্টিটা খেলেন? বাধ্য হলেন। শুনুন, বিক্রম মিশ্রি পরিষ্কার জানিয়ে দিয়ে এসছে ঢাকায় যে ভারত সরকার ইউনূসের অন্তর্বর্তী সরকারকে জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও, রাইট চয়েস, রাইট ডিসিশন। পুরোপুরি স্বীকৃতি দেবে না, কাজ চালানোর মতো সম্পর্ক থাকবে সচিব পর্যায়ে, কিন্তু মন্ত্রী পর্যায়ে কোনো বৈঠক হবে না। আর শীর্ষ বৈঠকের তো সম্ভাবনা নেই, সিমস টু বি রিমোট। ভারত সরকারের বক্তব্য হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের আদৌ কি সাংবিধানিক বৈধতা আছে? এই সরকার কি মানুষের জনাদেশ নিয়ে ক্ষমতায় বসেছে?
কোনোটাই নয়, সাংবিধানিক বৈধতাও নেই, জনাদেশও নেই। তাহলে নির্বাচনের মাধ্যমে একটা সরকার তৈরি হলে সেই সরকারের সঙ্গে ভারত পূর্ণ কূটনৈতিক সম্পর্ক তৈরি করবে। আমার ধারণা আমেরিকা বলেছে ইউনূসকে, ভারতের চাপ, বিএনপি প্রমুখ রাজনৈতিক দলের চাপ নির্বাচন তাড়াতাড়ি করার জন্য, সেই চাপের মুখে দাঁড়িয়ে ইউনূস তার সিদ্ধান্ত বদল করেছেন। প্রেশার, তার উপর প্রেশার দিয়েছিল আমেরিকা, অবশ্যই ভারত এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, সেই চাপের মুখে পড়ে ইউনূস নতি স্বীকার করলেন। সুদখোর ইউনূস ক্ষমতা এত তাড়াতাড়ি ছাড়বার জন্য প্রস্তুত নন। তিনি জানেন জীবনের উপান্তে এসে তিনি যে এই ক্ষমতা ভোগ করছেন, এই নিরাপত্তার বহর নিয়ে ঘুরছেন, এটা তো আর তিনি পাবেন না। অতীতেও ইউনূস মহিউদ্দিন ফখরুদ্দিনের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন, তখনও তার কাছে এই অন্তর্বর্তী সরকার হেড করার প্রপোজাল গেছিল, কিন্তু তৎকালীন সেনাপ্রধান বলে দিয়েছিলেন যে সর্বোচ্চ মেয়াদ 2 বছর, তার মধ্যে নির্বাচন করতে হবে। এই ট্রানজিশন ফেজে সুষ্ঠু নির্বাচন করার দায়িত্ব কিন্তু অন্তর্বর্তী সরকারের। ইউনূস রাজি হননি, একটা রাজনৈতিক দল করেছিলেন, সেটা ধোপে ডেগেনি, তারপর তিনি আবার বিদেশে পাড়ি দেন। কিন্তু তার মনে এই স্বাদটা ছিল যে বাংলাদেশে ক্ষমতা তিনি ভোগ করবেন। একটা সময় শেখ হাসিনার সঙ্গে ইউনূসের সম্পর্ক খুব ভালো ছিল, শেখ হাসিনা তাকে স্যার বলে সম্বোধন করতেন। কিন্তু তারপর ইউনূসের গ্রামীণ ব্যাংকের কাজকর্ম সম্পর্কে বাংলাদেশের মানুষের মনে অসন্তোষ তৈরি হয়। দেখুন, এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসছে 4 বছর, এই 4 মাস হয়েছে। ইউনূস কি করেছেন জানেন? বাংলাদেশ সরকারের তার কাছ থেকে পাওনা ছিল প্রায় 600 কোটি টাকা আয়কর। ইউনূস নিজে ক্ষমতা বলে তার উপর যে কর ধার্য করা হয়েছিল সেটা মুকুব করে দিয়েছেন। গ্রামীণ ব্যাংকে 2029 সাল পর্যন্ত কোনো কর বাংলাদেশ সরকারকে দিতে হবে না। দায়িত্ব নিয়ে নিজের স্বার্থ সুরক্ষিত করেছেন, নিজের প্রতিষ্ঠানের স্বার্থ সুরক্ষিত করেছেন। কিন্তু বাংলাদেশের মানুষের কি হাল আপনারা জানেন। আলুর কেজি কত টাকা, ডিমের ডজন কত টাকা, মাছের দাম কত টাকা আপনারা জানেন। অর্থাৎ নিজের স্বার্থটুকু সুরক্ষিত করলেন এই অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে। ইউনূস ক্ষমতা ছাড়তে চান না, অনেকটা বাধ্য হয়ে ঢোক গিলেছেন। তাই জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেছেন যে এই সময় নির্বাচন হতে পারে। এখন না চলে বিশ্বাস নেই। ইউনূসের মনেও তো, মস্তিষ্কে তো মুক্তিযুদ্ধের প্রতি ঘৃণা, ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি ঘৃণা গিজগিজ করছে। এখন বাধ্য হয়ে তিনি এই প্রসঙ্গটা তুলেছেন, কারণ তিনি ভয় পাচ্ছেন যে বৃহৎ প্রতিবেশী ভারত যদি তার সরকারকে স্বীকৃতি না দেয়, সেটা একটা বড় বিড়ম্বনার বিষয় হবে। যতই ভারত বিরোধী রেটরিক ইউনূস আর তার জঙ্গি সহযোগীরা তুলুন না কেন, তারা জানেন যে বাংলাদেশের মানুষের প্রতিদিনের জীবন যাপনের সঙ্গে ভারতের সহযোগিতা যুক্ত আছে। সকালে ঘুম থেকে উঠে যে টুথব্রাশটা দিয়ে বা যে টুথপেস্টটা দিয়ে বাংলাদেশের মানুষ দাঁত মাজেন, সেই টুথপেস্টটাও আসে ভারত থেকে। তার জঙ্গি সহযোগীরা রেটরিক দিতেই পারেন, ক্ষমতায় টিকে থাকার স্বার্থে এরা সব রাজাকারদের নাতিপুতি, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, এগুলো সব জানেন আপনারা, বাংলাদেশের মানুষ জানেন, আমি নতুন কথা বলছি না। তারা ভারত বিরোধী জিগির তুলবেই, কারণ ভারত বিরোধী জিগির তুললে পরে তাদের এই অপদার্থটাকে যদি ঢাকা যায়, কারণ বাংলাদেশের মানুষ অত্যন্ত ক্ষুব্ধ, ক্রুদ্ধ, তাদের স্বপ্নভঙ্গ হয়েছে। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মানুষ পথে নেমেছিল কেন? একদিকে দুর্নীতি, আর একদিকে স্বৈরাচার আর নির্বাচনের নামে প্রহসন। কিন্তু একথাও শেখ হাসিনার অত্যন্ত বিরোধী যারা, তারাও বলেন যে মোটা ভাত কাপড়ের সংস্থান
শেখ হাসিনার জমানায় বাংলাদেশিদের মধ্যে ছিল। সব থেকে বিপদে পড়েছে কে? গরিব মানুষ। বাংলাদেশে এক শ্রেণীর মানুষ আছেন যাদের হাতে প্রচুর পয়সা, তাদের বিদেশে প্রভূত সম্পত্তি আছে, তারা কথায় কথায় মার্কেটিং করতে আমেরিকা, সিঙ্গাপুর যান, ভারতে আসেন, কিন্তু বাংলাদেশে সে অর্থে কোনো তো মধ্যবিত্ত শ্রেণী গড়ে ওঠেনি। গরিব মানুষ আর বড় লোক, তাহলে ইনকাম ডিসপ্যারিটিটা মারাত্মক, সম্পদের সুষম বন্টন হয়নি। আমাদের দেশে 50 কোটির উপর মিডল ক্লাস আছে, বাংলাদেশের জনসংখ্যার 3 গুণ। তাহলে দুটো দেশের আর্থসামাজিক পার্থক্য চরম। তাই ইউনূস যখন গরিব সাধারণ বাংলাদেশিদের প্রত্যাশার পূরণ করতে পারছেন না, তখনই তিনি কিন্তু ভারত বিরোধী রেটরিককে তীব্র করছেন। তখনই বলছেন জাতীয় ঐক্য, ভারত আগ্রাসন করতে পারে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে নিজেদের অপদার্থতাকে ঢাকবার কৌশল। কিন্তু সেনা প্রধান ইউনূসের অন্তর্বর্তী সরকারকে সেনা সমর্থন করছে, ঠিক আছে, কিন্তু সেনাও চাইছে যে একটা সাধারণ নির্বাচনের মাধ্যমে একটা সরকার তৈরি হোক। সেনাবাহিনীর কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা, সেনাবাহিনীর কাজ সম্পূর্ণ অন্য। এই কাজে তাদেরকে নিয়োজিত করা হয়েছে, বাধ্য হয়ে তারা রাস্তায় নেমে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। অতএব সেনাও চাইছে এই মাৎসর ন্যায় থেকে বাংলাদেশ মুক্তি পাক। সুতরাং সেনার চাপ, আমেরিকার চাপ এবং ভারত পরিষ্কার বলে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কোনো পরিপূর্ণ কূটনৈতিক সম্পর্ক তারা স্থাপন করবে না। এতেই ঘুম উড়েছে ইউনূসের, তাই তিনি পাল্টি খেয়েছেন। কিন্তু দুরাত্মার ছলের অভাব হয় না। ইউনূস নামক দুরাত্মা শেষ পর্যন্ত আবার নতুন কোন ছক নিয়ে আসবেন সেটা নিয়ে বাংলাদেশের মানুষও কিন্তু পরিষ্কার নয়। তারা কিন্তু ইউনূসকে বিশ্বাস করছেন না। মার্ক মাই ওয়ার্ড, ইউনূসকে বিশ্বাস করছেন না। শেখ হাসিনা 16ই ডিসেম্বর বিজয় দিবসে ভার্চুয়াল মাধ্যমে সম্বোধন করেছেন, আমেরিকায় নিউ ইয়র্কে কেঁদে ফেলেছেন, আবেগতাড়িত হয়েছেন, বলছেন আমি বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, দেশ ছেড়ে আছি। আমি কি স্বৈরাচারী? আমি কি কি করেছি? তিনি সাফাই দিয়েছেন। আমি কি সাংবাদিকদের পরিচয়পত্র বাতিল করেছি? আমার সময় কি এমন অত্যাচার হতো ধর্মীয় সংখ্যালঘুদের উপর? আমি পদ্মা সেতু করেছি, মেট্রো রেল করেছি, বাংলাদেশের মানুষের জীবনের মান উন্নয়নে সচেষ্ট হয়েছি। আর এই সরকার জঙ্গি জেহাদি সরকার, সংখ্যালঘু বিদ্বেষে ভরা সরকার, মুক্তিযুদ্ধ বিরোধী সরকার। দেখুন বাংলাদেশের ইউনূস সরকারের কর্তা ব্যক্তিরা বিক্রম মিশ্রকে কি বলেছিলেন যে শেখ হাসিনার এই ধরনের বক্তব্য তারা পছন্দ করছেন না। ভারত সরকার কি বলেছিল? যে শেখ হাসিনা তাদের অতিথি, আশ্রিত নন, তাই শেখ হাসিনা কি করবেন, কোথায় যাবেন সে সম্পর্কে ভারত সরকার কোনো বিধিনিষেধ আরোপ করতে পারে না। যদিও ভারত সরকার তাকে লজিস্টিক্যাল সাপোর্ট দেয়নি। শেখ হাসিনা যদি ব্যক্তিগতভাবে লজিস্টিক্যাল সাপোর্ট জোগাড় করে তার বক্তব্য রাখেন, কি করার আছে? কেউ কিছু করতে পারে না। তাই ইউনূস প্রশাসনের আপত্তিকে কার্যত উড়িয়ে দিয়ে ভারত কিন্তু শেখ হাসিনার গতিবিধি বা তার কথা বলার বিষয়টায় কোনো বাধা সৃষ্টি করেন। তাই শেখ হাসিনা বিবৃতি দিচ্ছেন, ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখছেন, এবং তার কথাবার্তা শুনে মনে হচ্ছে তিনি সেই প্রধানমন্ত্রী সুলভই কথাবার্তা বলছেন, আবেগতাড়িত হয়ে পড়েছেন। কিন্তু সে যাই হোক, সেটা শেখ হাসিনা, আওয়ামী লীগ, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু শুধু ইউনূস তার অবস্থান থেকে সরে এসছেন, যে বলছেন যে অন্তত 26-এর মার্চ এপ্রিলের মধ্যে নির্বাচন হবে। অর্থাৎ সেনাপ্রধান কি বলেছিলেন? 18 মাস, অগাস্ট 2024 থেকে 18 মাস, ওটাই হয় 2026-এর মার্চ এপ্রিল। তাহলে সেনাপ্রধানের বক্তব্যই কার্যত সিলমোহর পড়ল। ইউনূস বাধ্য হলেন মেনে নিতে যে এভাবে বেআইনিভাবে অনন্তকাল ক্ষমতা ভোগ করা যাবে না। তার কাজ হচ্ছে ভোটার তালিকা তৈরি করে সুষ্ঠু নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে মানে সরে পড়া।